আপনারা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা হয়েছে। আমি মাত্র দুই তিনটা বিষয় একটু সংক্ষেপে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা আবার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ সময় আমরা এখানে আমাদের কংগ্রেস হচ্ছে। আমাদের একটা জুলাই গণজাগরণ গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছর, এরপরে 22 ফেব্রুয়ারি নির্বাচন, নতুন পার্লামেন্ট, নতুন সরকার, প্রায় 2 মাস তারা শেষ করলেন। 2 মাসের সরকার বেশ কিছু ইতিবাচক জনকল্যাণকারী কর্মসূচি তারা যেভাবে বিশ্বমান হাতে নিয়েছেন, আবার কিছু প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। সরকার নির্বাচনের তাদের যে কমিটমেন্ট, ওয়াদা, তাদের যে এজেন্ডা, সেটা নিয়ে তারা যেমন কাজ করবার চেষ্টা করছেন, ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, খালকাটা বলি, বিভিন্ন প্রশ্ন তারা একটা দীর্ঘ তালিকা দিয়েছেন। আর 2 মাসে তারা যে 60-65টা কাজ তারা করেছেন, নিশ্চয়ই কিছু ইতিবাচক জায়গা আছে, সরকারকে ধন্যবাদ জানানো বা প্রশংসা করবার মতন কিছু জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে। কিন্তু একই সাথে নাগরিকদের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে সরকার গঠনের পরপরই তারা যেভাবে সরকার গঠন করলেন, দুজন ব্যক্তি সম্পর্কে যারা পুরনো জমানায় অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব ছিলেন, তাদেরকে যখন আবার নির্বাচিত সরকার যখন আবার মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে এলেন, এটা শুধু সাধারণ মানুষ না, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের মধ্যে বিরাট প্রশ্ন জন্ম দিয়েছে। তারপরে আমরা লক্ষ্য করেছি যে সরকার যে গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জায়গাটা তৈরি হল, আমরা গণভোটের প্রশ্নে আমরা শুরুতে একমত ছিলাম না, পরে আমরা একমত হয়েছি। বিএনপি যখন গণভোটের ব্যাপারে সমালোচনার পরেও পরে তারা একমত হয়েছেন, ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছেন এবং ভোটে 5 কোটি মানুষ ভোটে তারা ভোট দিয়ে হাতে তারা জয়যুক্ত করেছেন। ফলে ইতিমধ্যে আমি বলেছি, বিএনপির দিক থেকে রাজনৈতিক কর্তব্য ছিল গণভোটের এই অধ্যাদেশ নিয়ে সমালোচনা থাকার পরেও সংসদে তারা এটাকে আইনে প্রণয়ন করবেন এবং আমাদের যে কমিটমেন্ট ছিল এবারকার পার্লামেন্ট পরবর্তী 180 দিন এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। পার্লামেন্ট অনেকটা হলো যে পার্লামেন্টের দুটো কাজ, একদিকে সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, 180 দিন পরে রেগুলার পার্লামেন্ট হিসেবে এটা একই সাথে কাজ করবে। বিএনপি কেন তারা আইনে পরিণত করলেন না, বিলটাকে হাজির করলেন না, এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ কেউ সুপারলেটিভ ডিগ্রিতে নানা বিশেষণে বিএনপিকে গালি দিচ্ছেন, কথা বলছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে বিএনপির বন্ধুদেরকে বলবার চেষ্টা করেছি যে পার্লামেন্টে আপনাদের 2/3 বেশি আপনাদের মেজরিটি আছে, মেজরিটি আছে, এবং এবারকার এই 36 জন নারীরা যুক্ত হওয়ার পরে তো সংখ্যা তো অনেক বেশি বেড়ে গেল, প্রায় 250 জায়গায় দাঁড়াবে আপনাদের। তো সেখানে আপনাদের উদ্বেগ কেন, আতঙ্ক কেন? কারণ আপনাদের মতামত সমর্থন ছাড়া তো পার্লামেন্টের এটা যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, তাহলে বিএনপি সদস্যদের সমবিচার কোন বিল তো এটা আইনে পরিণত হবে। এত বড় একটা গ্যারান্টি আপনাদের আইনে সুরক্ষা থাকার পরে উদ্বেগের জায়গা থাকে। দ্বিতীয়ত, অনেকগুলো প্রশ্নে কমিশনের আমি তো প্রায় 9 মাস সঙ্গে যুক্ত ছিলাম, সেখানেও বলেছি, পরে বললাম অনেকগুলো প্রশ্নে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে, তো সেটার ব্যাপারে কেউ আপনাদের আপনাদের আগে আপত্তি ছিল, এখন আপত্তি থাকবে। তাহলে এত বড় একটা পরে যেটা দাঁড়ালো যে এটা এর অভিজ্ঞতা 6-7 বছর পরে পরবর্তী রাজনীতি বড় আকারে আসবে। আর বিএনপি তাদের অঙ্গীকার থেকে সরে গেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির মতো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিএনপি জনগণকে এই প্রশ্নে বোঝাতে সক্ষম হয়নি, এটা বিবেচনা রাখা যায়। বিএনপি কেন তার অবস্থান পরিবর্তন করল,
এবং এটা মানুষের সাথে বিএনপির গ্রহণ করে এটা বিবেচনা করতে হবে। দুই হচ্ছে যে আমরা গুমের ব্যাপারে বিএনপি সবচেয়ে নির্যাতিত হয় গুম খুনের ব্যাপারে। তারপরে মানবাধিকার কমিশন যেটা হলো আমরা দেখলাম যে এই বিলটা আপনারা এই সংশোধনীটা প্রত্যাহার করলেন, তারপরে দুদকের ব্যাপারে সেটা প্রত্যাহার করলেন, আর হচ্ছে আইনের ব্যাপারে বিচার বিভাগের। আমি বিএনপিদেরকে বক্তব্য করার চেষ্টা করেছি, প্রয়োজন বোধে যদি আমার মনে হয় যে ঘুমের অধ্যাদেশে কোথাও ঘাটতি আছে সেটা আপনারা সংশোধন করেন, প্রয়োজনের ব্যাপারটা যুক্ত করেন। মানবাধিকার অধ্যাদেশে যদি কোথাও কোনো সংকট থাকে এটাকে সমৃদ্ধ করেন। দুদকের ব্যাপারে দুদক তো ছোট জগন্নাথ সরকারের নির্দেশে চলে, আমরা দীর্ঘ আলোচনা করেছি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হবে আমাদের ঐক্যমত ছিল। আর বিচার বিভাগ বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 17টা বছর বিরোধী দল হিসাবে বিএনপি সবচেয়ে অত্যাচারিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ বন বাজারে ঘুরে বেরিয়েছে, বাড়িতে ঘুমাতে পারেননি, পরিবারগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে। এই বিচার বিভাগকে বিএনপিকে দমন, বিরোধীদেরকে দমনের এটা ছিল গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই জায়গাটার ক্ষেত্রে এখন কেন আমাদের কি অবস্থা পরিবর্তন হয়েছে, এটার মাঝে মাঝে উদ্বিগ্ন করছি। আমি বলেছি আপনারা আগামীতে বিএনপি যখন বিরোধী দলে বসবেন তখন আপনারা যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবেন এখন তো উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা এখন তৈরি করা। যে বিচার ব্যবস্থা আমি মনে হয় শত শত বক্তৃতা করেছি, গত 17 বছর সরকারের দিকে বিবেচনা রেখে সংবেদনশীল ব্যাপারগুলোকে বিচার বিভাগ রায় দিয়েছে। আমরা তো নিশ্চয়ই এরকম কোন দলীয় আধিপত্যের কোন বিচার বিভাগ দেখতে চাই। আমি আপনাদের আমি বলতে চাই উচিত হবে এসব প্রশ্নে অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জন সবচেয়ে নির্যাতিত দল হিসেবে, নিপীড়িত দল হিসেবে, জনমানুষের ভালোবাসার দল হিসাবে মানুষের গণ আকাঙ্ক্ষার পক্ষে বিএনপি দাঁড়াবে, জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে। এবং আপনারা যখন বিরোধী দলে থাকবেন, ভবিষ্যতে বসবেন, তখন দুদককে যেরকম দেখতে চাইবেন তখন আপনি বিচার বিভাগকে যেভাবে দেখতে চাইবেন। এখন উচিত হবে ক্ষমতার সময় সে ধরনের আইন প্রণয়ন করা, না হলে তাহলে এটা সবার জন্য বিপদ। আমি আশা করি এগুলো তারা বিবেচনা করতে, এগুলো তারা নেবেন। শেষ করতে চাই একটা কথা বলে, আমি একটু আগে ছাত্রদের যেগুলো এখানে কথা বললাম, সরকার একটা বাণিজ্যের চুক্তি স্বাক্ষর করেছে আপনারা জানেন। গত 54 বছরে আমাদের 55 বছরে যতগুলো বৈদেশিক চুক্তি আমরা স্বাক্ষর করেছি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর চুক্তি। নির্বাচনের মাত্র 3 দিন আগে কি একটা থাকা ছিল অন্তর্বর্তী সরকারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। এবং যে চুক্তি পুরোপুরি গোপন, কে বলছেন? কেউ কিছু বলছেন? আপনি অর্ধেক জেনে কথা বলছেন। এটা মাত্র ইলেকশনের 3 দিন, নির্বাচনের 3 দিন আগে মাত্র। আমার সময় থাকে, আমি বলেছি এই চুক্তি সরকার প্রকাশ করে নাই, আপনি কোথেকে জানবেন? এখন পররাষ্ট্রমন্ত্রী বলছে বিএনপি জামাতের সম্মতি নিয়ে নাকি স্বাক্ষর করেছে। জামাতের সচিব সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, বলছেন না না এটা আমরা দেখি না, বিএনপি অফিসিয়াল কোনো বক্তব্য দেয় না। আমরা পরিষ্কার করে বলতে চাই এই চুক্তি 3-4 কথা বলি। আপনি অন্য দেশের সাথে আপনি কোন স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না যদি এই চুক্তি থাকে। আমি সামরিক সরঞ্জাম, চীন আমাদের সবচেয়ে বড় গ্লোবাল ট্রেড পার্টনার, আমাদের বিজনেস পার্টনার, ইনভেস্টমেন্টের পার্টনার। চীনের সাথে স্বাধীনভাবে আপনি এরপরে চুক্তি করতে পারবেন না। চীন রাশিয়ার সাথে কোনো পারমাণবিক কোনো কিছু আপনি আনতে পারবেন না মার্কিনদের অনুমতি ছাড়া। এবং মার্কিনীরা যদি ঝুঁকিপূর্ণ মনে করে তাদের জন্য, সেটা রাশিয়া হোক, চীন হোক, জাপান হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, কারোর সাথে স্বাধীনভাবে বাংলাদেশ আর কোন চুক্তি করতে পারবে না যদি এই চুক্তি যদি বহাল থাকে। ভয়ঙ্কর চুক্তি।
আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবটাই বড় ধরনের চুক্তির মধ্যে। সরকার উচিত হবে এই চুক্তির ব্যাপারে পার্লামেন্টে কথা বলেন, আলোচনা করেন, এই চুক্তিটাকে অবশ্যই বাতিল করতে হবে। দায়িত্ব নেওয়ার দরকার নেই, পার্লামেন্টে কথা বলেন, সবাই আলোচনা করেন, পার্লামেন্টের বাইরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন, সবাইকে বলবেন বাংলাদেশের মানুষ এ ধরনের চুক্তি গ্রহণ করছে না, মানুষের এই চুক্তি থেকে বেরিয়ে এসছে। এ ধরনের চুক্তি আপনি রাশিয়া থেকে তেল কিনবেন, এটাও যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি অনুমতি লাগে, আপনি আর স্বাধীন দেশগুলি আপনাকে বলা যাবে না। আমি এবং এটা 137টা জায়গায় শেল দিয়ে বা বাংলাদেশ কি করতে বাধ্য থাকে, একটা অভিনন্দন চুক্তি। আমি আশা করবো বিএনপি জননন্দিত দল হিসাবে ওরা যে দায়িত্ব নিয়ে এসছে, আমি বলেছি বিএনপিকে দেশপ্রেমের পরীক্ষায় এটা বিএনপির জন্য দেশপ্রেমের সবচেয়ে বড় একটা পরীক্ষা। এই চুক্তির ব্যাপারে বিএনপি কি প্রতিষ্ঠান গ্রহণ করে, কারণ হেনরি কিসিঞ্জারের বিখ্যাত কথা আছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যদি শত্রু হন তাহলে আপনি গেলেন, কিন্তু বন্ধু হওয়ার মতো বিপজ্জনক দুনিয়াতে আর কিছু নেই। সুতরাং এই চুক্তি করতে গেলে এবং এই দেশপ্রেমের পরীক্ষায় বিএনপিকে এবার 100% পেতে হবে। এখানে 99 নাম্বার বিরোধী। আমি আশা করবো বাংলাদেশ কংগ্রেস জনগুরুত্বপূর্ণ হিসেবে আপনারা কংগ্রেসের পরে নতুন নেতৃত্ব গঠন করবেন। আগামীতে দেশটাকে আপনাকে অতীতে অনেকগুলো কাজ থেকে বেরিয়ে এসে জনগণের পক্ষে দাঁড়াবেন, কথা বলে আপনাকে শুভেচ্ছা দিই। এখন সভাপতি বক্তব্য দিলেন আজকের সভাপতি চেয়ারম্যান কাজী রেজাউল ইসলাম। আজকে আমাদের বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল করছি। এই কাউন্সিলে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ এবং গ্রাম অন্তত জেলা থেকে যারা আগত, তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরেও আমি আজকে বিগত দিনের যে আমাদের ছিল সংগঠন ছিল, নির্বাহী কমিটি ছিল, এটাকে ভেঙে দিয়ে নতুন আমরা নির্বাহী কমিটি গঠন করবো এবং কিছুক্ষণের মধ্যে সেটা আমরা সম্পন্ন করতে হবে। তার আগে একটা কথা বলি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আসলে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল এবং শেষ হয়েছে এবং পত্রিকায় দেখেছিলাম 1 কোটি প্রায় 1.5 কোটি টাকা ঐক্যমত কমিশনের এই পরিচালনায় খরচ হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ কংগ্রেস ঐক্যমত কমিশনের একটা ভাও বাংলাদেশ কংগ্রেস খায় নাই। কমিশনে আমরা মতামত নেওয়ার জন্য অনেকবার আবেদন করেছিলাম এবং আমরা সেই মজিদুল আলম মজুমদার এবং রিয়াজউদ্দিন সাহেব, আলী রিয়াজ সাহেবের কাছে আমরা গিয়েছিলাম, আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম। চিফ যে অ্যাডভাইজার ছিলেন ওনার কাছে আমরা গিয়েছিলাম, আমাদেরকে ইনক্লুড করা হয়নি। অতএব এই যে কথা, অনেক কথা শুনেছি, ওর দায়বদ্ধতার ভিতরে বাংলাদেশ কংগ্রেস নিবন্ধিত দল হিসেবে কোনো দায়িত্ব নেই। আমাদেরকে যখন বলা হয়েছিল আমরা 24 সালে নির্বাচন করেছিলাম, তার একটা অসুবিধা নাকি দেখা দিয়েছিল। যাই হোক, আমরা তো কোনো আওয়ামী লীগের নেতার সাথে পরিচয় ছিল না, যোগাযোগ করিনি, মিটিং করিনি। আমরা এখন একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে প্রথম বছরের জন্য আমরা নিবন্ধন করেছিলাম। সেটা আমি বলছি এই কারণেই যে আপনারা কেউ আমাদের বুঝবেন না, আমরা কোনো জোট হিসাবে কখনোই কোনো দলের সাথে ইলেকশন করে নেই। আর এই বর্তমান সরকারের বিষয়ে আমার একটা দুটো কথা আছে, সামান্য কথা। আমরা যখন ইন্টারমিডিয়েট করি, ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেছে, আমি তখন দেখেছি এই বিএনপি গভর্নমেন্টের যে
প্রতিষ্ঠা ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমাদের বাড়ির কাছে খাল কেটে হুলসি জ্যোতিপুর দশক থেকে এই খালের শুরু হয়। কিন্তু দুঃখের বিষয় এখন যে খাল কাটার প্রোগ্রামকে এটা রাষ্ট্রের একটা চিন্তা ভাবনার মধ্যে আমি মনে করি এটা সম্পূর্ণ একটা অর্থ নষ্ট করার একটা পরিকল্পনা। আমি বলছি যে খাল কাটলে পানি আসে, পানি নেই, খাল কাটবেন, খাল কেটে পানি ওর যে উচিত হবে গঙ্গা যে প্রকল্প আছে সেখান থেকে যদি সেচ দিয়ে পানি দেন তাহলে 4-5টা ডিস্ট্রিক্টে পাম্প হবে। আমি মনে করি এটা এই খাল কাটার প্রজেক্ট নিয়ে কি হবে, অর্থ বরাদ্দ হবে এবং স্থানীয় নেতা কর্মীরা সেগুলো লুটে লুটে খাবে প্রজেক্ট টাকায়। এটাকে বন্ধ করা উচিত, এখনই চিন্তা করা উচিত। আর একটা কথা বলি যে আপনারা জানেন যে এই গভর্নমেন্ট এই গত মাসেও 4,000 কোটি সামথিং টাকা ছিল ঋণ গভর্নমেন্ট নিয়ে গেছে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের কাছে। এটা এই বছর যে আজকে পেপারের প্রথম আলো পড়ে দেখেন 5,41,659 টাকা লোন দাঁড়িয়েছে। এই লোন গুলো পূরণ করতে কি লাগবে? এর জন্য IMF এর লোন ছাড় করছে না। আরেকটা হচ্ছে যে এটা নোট ছাপাইতে হবে, এটা যদি পরিশোধ করতে হয় নোট ছাপাইতে হবে। নোট ছাপানোর একটাই কারণ, নোট ছাপানোর অর্থ কি? পাতলা জলে দুধ মিশানো। তার মানে কি? এই ছাড়া কিছু না, পাতলা দুধে জল মিশানো। এই হবে দেশের দ্রব্যমূল্য বেড়ে যাবে, মানুষের কয়েক খামার নাগরের বাইরে চলে যাবে, মানুষ একটা অপরিকল্পিত সমাজ ব্যবস্থার মধ্যে হাবুডুবু খাবে। এটা চিন্তা করা উচিত গভর্নমেন্টের। আরেকটা কথা বলি, একবারে তেলের দাম 21 টাকা করে প্রতি লিটারে বাড়ানো হচ্ছে। এটা আমি মনে করি আমাদের ধারণা যে 21 টাকা এই টাকা বাড়িয়ে এই জনগণের কাছে এই টাকা নিয়ে সরকার চালানোর চিন্তা ভাবনা করছে। একবারে 20 টাকা তেল বাড়ানো মানুষের কতটা সহ্য হয় এবং এটার ইফেক্ট পড়বে পরিবহন, কৃষিকাজ, অনেক জায়গায়। অতএব আমরা মনে করি সরকার নতুন আসছে, তাদের উচিত হবে যে সমস্ত জিনিস মানুষের সামর্থ্যের মধ্যে মানুষের জীবনযাত্রার জন্য ব্যাহত না হয় এ ধরনের কাজ করা। আমরা বড় ধরনের সমালোচনা করবো না, তবে সতর্ক করছি যে পূর্বে যেমন দেখেছি ফাঁসির গভর্নমেন্ট কর্তৃত্ববাদী সরকারের ওই টিয়ার তালিকা দিয়ে দলের প্রস্তাব তৈরি করা হয়েছে, নেতা তৈরি করা, জীবন জীবিকা তৈরি করা হয়েছে, দলের আসের নাম তৈরি করে দলকে ঠিক করা হচ্ছে। এখন কিন্তু দেশ সেই পথে হাঁটছে, এর থেকে সাবধান হতে হবে, তাহলে ভয়াবহ বিগত ফেসিক সরকার শেখানো হবে। আরেকটা কথা সাইফুল্লাহ যেটা বলেছে যে ওই যে খলিলুর রহমান সাহেব ব্যক্তিগত নাম দিয়ে দেবেন, ওনাকে বানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রী, উনি কিন্তু ইলেক্টেড না, আগেও ছিলেন উপদেষ্টা। কত ঘর ছেড়েছি উপদেষ্টা ওই ঐক্যবোধ কমিশনের ইয়েতে, আবার সে হয়েছে একটি সরকারের কি পররাষ্ট্রমন্ত্রী। উনি কি করছেন? আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে বিশাল ঐক্যবোধ করেছে, বিশাল আন্দোলন যে গণঅভ্যুত্থান হলো, এগুলোর কি দরকার ছিল? যদি আগের মতোই সেই হয় তাহলে আমাদের চিন্তা ভাবনার বিষয় আছে। আমার মনে হয় রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। আমরা সবকিছু মেনে ওই ঐক্যবোধ কমিশনের যে কার্যক্রমটা হারাচ্ছে এটার থেকে শুরু করে আবার আমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ যাতে বাইরে চলে যায় সেদিকে আমাদের কাজ করতে হবে। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করি। ধন্যবাদ সবাইকে। আমি কথা বলছিলাম এখন আমাদের নির্বাচন কমিশন, আমরা দলীয় ভাবে নির্বাচন কমিশন গঠন করেছি, প্রক্রিয়া ভাবে সবকিছু সম্পন্ন করে এবং শিডিউল মোতাবেক আমাদের প্রার্থীতা ক্রয় বিক্রয় সবই হয়েছে। আমরা একেবারে নিয়মতান্ত্রিক হয়ে আইনগত ভাবে আমরা কাউন্সিলে আমরা পরবর্তী কমিটি ঘোষণা করব। এখন নির্বাচন কমিশন আমাদের বাকি কাজ সম্পন্ন করবে।